সিনেমাটি 2071 সালে মস্কো শহরে প্রদর্শিত হয়। আশেপাশের পরিবেশ চিত্রিত করে যে কিভাবে পৃথিবী গ্রহটি আন্তঃগ্যালাকটিক থেকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চেরোনো একজন দুষ্ট বিজ্ঞানী যিনি সমগ্র মহাবিশ্বকে জয় করার স্বপ্ন দেখেন তার দ্বারা যুদ্ধের ইন্ধন। তিনি সবচেয়ে বিপজ্জনক বন্দী হিসাবে বিবেচিত হিসাবে তার পরীক্ষা বাক অস্ত্র যে জীবন হুমকি। যুদ্ধের ২০ বছর পর মানুষ আর্থলিং নামেও পরিচিত এখনও কষ্ট ও সংগ্রামের মুখোমুখি তাদের মৌলিক চাহিদা বজায় রাখার জন্য। অ্যান্টন একজন যুবক পুরুষ আর্থলিং মানুষের একটি দীর্ঘ লাইনে অপেক্ষা করে তার জল সরবরাহ রিফিল করার জন্য যখন একটি রহস্যময় চিত্র ছায়া থেকে ইচ্ছাকৃতভাবে তার পিছনে থেকে ধসে একটি ধাতব খুঁটি কারসাজি করে। অ্যান্টন পতনশীল খুঁটি এড়াতে পরিচালনা করে, কিন্তু এটি এলাকায় একটি উত্তেজনা সৃষ্টি করে। লাইনে থাকা মানুষরা হতাশ হয়ে তার দিকে তাকায়, তাকে অভিযুক্ত করে, তাকে জড়িত ক্রমাগত দুর্ঘটনায় বিরক্তি থেকে দুর্ভাগ্য দ্বারা জর্জরিত। এদিকে রহস্যময় ব্যক্তিত্ব, যিনি চেরোনোর মেয়ে ভালায় পরিণত হয়েছেন, তার বাবাকে তার বিশাল মহাকাশযান কারাগারে ফিরে রিপোর্ট করে। অ্যান্টনের ডিএনএকে উদ্দীপিত করার জন্য ভালয়ের ধারাবাহিক ব্যর্থ প্রচেষ্টা চেরোনোকে বিচলিত করে। তার সর্বশেষ আবিষ্কার প্রোটোজিন নামে পরিচিত অনন্য কোষের সংমিশ্রণ ফুরিয়ে যেতে চলেছে। শেষ অবশিষ্ট প্রোটোজিনটি অ্যান্টনের ডিএনএর মধ্যে রয়েছে বলে জানা গেছে, এবং এটি তার স্বাধীনতার একমাত্র চাবিকাঠি হিসাবে কাজ করে। ফলস্বরূপ চেরোনো ক্রমাগত তাকে অ্যান্টনকে অনুসরণ করতে এবং তাকে হত্যা করার জন্য চাপ দেয়, ভালোর জন্য, যার কাছে ভালাইয়া ভারী বোঝা বোধ করে। যখন চেরোনোর কারাগার পৃথিবীর গভীর ভূগর্ভে থাকে, আর একটি বিশাল মহাকাশযান শহরের অভ্যন্তরে এর ঠিক উপরে ঘোরাফেরা করছে। এই স্পেসশিপটি ড্যান্ডেলিয়ান আকৃতির হিসাবে প্রদর্শিত হয়। কসমোবল নামে পরিচিত একটি উচ্চ ঝুঁকিপূর্ণ উড়ন্ত খেলার জন্য স্টেডিয়াম। এই খেলায় ৪ জনের আন্তঃগ্যালাকটিক দলকে শক্তির ধ্বংসাত্মক বলকে লাথি মারতে হবে। ওয়েভ ইটারকে ৫ বার ডাকা তাদের প্রতিপক্ষ দলের গোল খুলতে এবং একটি পয়েন্ট করতে। ৩ জন প্রতিভাধর মানুষ ফ্যান, নাতাশা এবং পেলে আর্থলিংস দল তৈরি করে যেখানে তারা সকলেই দক্ষতার সাথে তাদের প্রতিপক্ষের লক্ষ্য উন্মুক্ত করে দেয় সংখ্যার বাইরে। গেমটি পৃথিবীর আকাশের উপরে সর্বত্র বড় হোলোগ্রাফিকভাবে সম্প্রচারিত হয়। পর্দা মানুষের বিনোদনের সবচেয়ে বড় উৎস হিসেবে কাজ করে। বিপরীতে কসমোবল মানুষের উপর যে প্রভাব ফেলেছে তাতে আন্তন হতাশ। খেলার সময় খুব বেশি ডুবে থাকার জন্য তিনি তাদের ডাকেন একটি চাকরি পাওয়া এবং ক্ষুধা মোকাবেলা করার মতো ফোকাস করার জন্য আরও ভালো জিনিস। স্টেডিয়ামে ফিরে আর্থলিংস এবং তাদের বর্তমান প্রতিপক্ষ সিরুসিয়ানরা উভয়ই তাদের বিরোধী গোল অঞ্চল খুলতে সফল হয়। স্ট্যান সিরিয়াসিয়ানদের একজন তারকা খেলোয়াড় একটি লক্ষ্যে আঘাত করে এবং তারা আর্থলিংদের বিরুদ্ধে ১ করে এগিয়ে যায়। আসলে ওয়েভ ইটার হল চেরোনোর অন্যতম আবিষ্কার। খেলার মাঠে আরেকটি ওয়েভ ইটার পরিবহনের মাঝখানে চেরোনো সফলভাবে স্থানান্তরকে বাধা দেয় এবং পরিবর্তে ওয়েভ ইটারকে মেশিনের দিকে ছুড়ে দেয়। কয়েকটি মেশিন টুকরো 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 হয়ে যায়, প্রক্রিয়ায় প্রহরীদের মারাত্মকভাবে আহত করে। এটি গ্যালাকটিক কসমোবল লীগের প্রধান বেলোকে অনুরোধ করে মুহূর্তের জন্য খেলা বন্ধ করা এবং হঠাৎ প্রযুক্তিগত অসুবিধা সম্পর্কে খেলোয়াড়দের জানানো। রক্ষীরা ওয়েভ ইটারের নিয়ন্ত্রণ ফিরে পায় এবং বল খেলার মাঠে পৌঁছানোর সাথে সাথে খেলা আবার শুরু হয়। খেলাটি ড্রতে শেষ হলেও ইতিহাসে এটি প্রথম। পৃথিবীবাসী বিজয়ী হয়ে ফাইনালে উঠল। স্টেডিয়ামের ভিতরে এবং বাইরে মানব দর্শকদের কাছ থেকে একটি উচ্চ উল্লাস অর্জন। অন্যদিকে চেরোনো তার সৃষ্টি পাথরের পিণ্ডে পরিণত হতে দেখে বেদনায় চিৎকার করে। রাত হয়ে যায় এবং অ্যান্টন তার অসুস্থ মায়ের বাড়িতে আসে। সে খোঁজে তার মা তার চিকিৎসার সরবরাহ সম্পর্কে মিথ্যা বলছে এবং ভালো থাকার ভান করছে। অ্যান্টন ফার্মেসিতে ছুটে যায়,
যেখানে সে আনিয়া নামে এক তরুণীর সাথে দেখা করে। তারা দুজন ফার্মেসিতে ঢুকে কিছু খাবার ও চিকিৎসার সামগ্রী চুরি করে। কিন্তু অ্যালান সঙ্গে সঙ্গে পুলিশের দৃষ্টি আকর্ষণ করে। ক্যাপ্টেন ভ্যাসিলির নেতৃত্বে 2 পুলিশ অফিসার তাদের ধরলেন। অ্যান্টন একা আত্মসমর্পণের ভান করে এবং আনিয়া লুকিয়ে থাকা অবস্থায় অফিসারদের বিভ্রান্ত করে। তিনি তাদের বিভ্রান্ত করে একটি ওপেনিং তৈরি করতে পরিচালনা করেন এবং পালিয়ে যেতে সক্ষম হন। ঠিক তখনই অ্যান্টন দৌড়ে আসে এবং একটি ছুটে আসা গাড়িতে ধাক্কা দেয়, যার ফলে সে আতঙ্কে চিৎকার করে। ভ্যাসিলি কেবল ট্রাকের সামনের অংশটি পরীক্ষা করে। মেঝে জুড়ে চুরি করা ওষুধ ছাড়া আর কিছুই না পাওয়া। তারা বিভ্রান্তিতে স্থান ত্যাগ করে যখন ভালায়, যিনি কার্যকরভাবে নিজেকে ট্রাকের চালক হিসাবে আড়াল করেছেন, তৃপ্তিতে হাসছেন। পরে জানা যায় যে আনিয়াও ভালা, যে এতদিন অ্যান্টনকে অনুসরণ করছে। অ্যান্টনের ভয় প্রথমবারের মতো প্রোটোজিন এবং তার টেলিপোর্টেশন ক্ষমতা সক্রিয় করেছে। যেহেতু সে তার আগের অবস্থান থেকে অনিয়ন্ত্রিতভাবে কয়েক মাইল দূরে টেলিপোর্ট করে। আনিয়ার ছদ্মবেশে ভালয়া অ্যান্টনকে তার বেসমেন্টে প্রলুব্ধ করে এবং তাদের সাধারণ স্বার্থের মাধ্যমে তার দৃষ্টি আকর্ষণ করে, যেমন তাদের ভাগ করা অপছন্দ খজনব এবং তাদের অসুস্থ বাবা-মাকে সাহায্য করার ইচ্ছা। অ্যান্টন মনোযোগ সহকারে শোনে কেন আনিয়া কয়েকটা স্ট্র্যান্ড টেনে আনে সে সম্পর্কে উদাসীন। তার চুল তার ডিএনএ থেকে প্রোটোজিনের একটি অংশ সংগ্রহ করতে। আনিয়া তার বাবার কাছে চুলের স্ট্র্যান্ড নিয়ে আসে। যা হোক, অপর্যাপ্ত পরিমাণের কারণে প্রোটোজিন খুব কমই সাড়া দেয়। এদিকে আন্তন অবাক হয়ে বাড়ি ফিরে আসে। তাদের বাড়িতে বেলো এবং দল আর্থলিংসকে দেখা। বেলো অ্যান্টনের টেলিপোর্টেশন ক্ষমতা নিশ্চিত করে এবং তার আগ্রহ প্রকাশ করে তাকে দল আর্থলিংসের চতুর্থ খেলোয়াড় হিসেবে নিয়োগ করার জন্য। অ্যান্টন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে, তাদের বলে যে সে করে কসমোবলের মতো নয় এবং তাকে তার অসুস্থ মায়ের যত্ন নিতে হবে। নাতাশা তার অনুমোদনের বিনিময়ে তার অসুস্থ মায়ের জন্য একটি নিরাময় খুঁজে বের করার জন্য জোর দেয়। তিনি বেলো এবং অ্যান্টন উভয়কে বেলো নাতাশার সাথে দেখা করার পরে চলে যায়। গ্যালাকটিক কাউন্সিল এবং অ্যান্টনের মায়ের সম্ভাব্য প্রতিকার সম্পর্কে কথা বলুন। কাউন্সিল অ্যান্টনকে সাহায্য করার চিন্তায় তাদের অবজ্ঞা প্রদর্শন করে। তার মায়ের ইন্টারগ্যালাকটিক সংক্রমণ কিন্তু বেলো দৃঢ়ভাবে চুক্তিতে যাওয়ার জন্য জোর দেয়। তিনি অ্যান্টনকে সবচেয়ে প্রতিভাধর ক্রীড়াবিদ হিসেবে বিবেচনা করেন। প্রশিক্ষণের প্রথম দিনে তার পারফরম্যান্স দেখেছি। নাতাশা অ্যান্টনের সাথে সময় কাটায় এবং প্রতিবার সুযোগ পেলে তার প্রতি তার স্নেহ প্রকাশ করে, যা বেশিরভাগ সময় অ্যান্টনকে বিভ্রান্ত করে। অন্য নোটে ভালায়া যিনি আকার পরিবর্তন করেছেন, তার বিকল্প পরিচয় আনিয়া তাদের ভাগ করা অপছন্দের মাধ্যমে অ্যান্টনের দৃষ্টি আকর্ষণ করে। খজনব এবং তার বাবার জন্য একটি প্রতিকার খুঁজে বের করার একই অভিপ্রায়। সে অ্যান্টনকে একটি বিষাক্ত পোট দিয়ে তার সুবিধা নেয়, যা সম্ভবত পারে স্টেডিয়াম জাহাজ ধ্বংস এবং ভালো জন্য খজনব শেষ। অ্যান্টনের স্পুটনিক নাতাশার সাথে তাকে আনতে ঘটনাস্থলে পৌঁছে। তারা চলে যাওয়ার আগে আনিয়া অ্যান্টনকে একটি খোঁচা দেয়।
ঠোঁট এবং তার হাতের পর স্লিপ করে যখন অ্যান্টনের স্পুটনিক সন্দেহের চোখে আনিয়াকে দেখে। স্টেডিয়ামশিপে ফেরার পথে অ্যান্টন তার স্পুটনিকের প্রতি আগ্রহী হয়ে ওঠে। নাতাশা তাকে বলে যে স্পুটনিকরা তাদের মালিককে সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক করে এবং বিপদের সম্ভাবনার উপর নির্ভর করে যুদ্ধ মোড সক্রিয় করতে পারে বা নাও পারে। কসমোবলের আরেকটি খেলা নিম্নলিখিত শুরু হয়। দিন বিষাক্ত শুটি পরিদর্শনের মধ্য দিয়ে যাওয়ার পরেও শনাক্ত করা যায় না। আর্থলিংস দল তাদের স্পুটনিকদের সাথে খেলার জন্য প্রস্তুত হতে লিঙ্ক করে। অ্যান্টন, যে তার হাতে বিষাক্ত শুটিটি ধরে আছে, তার দস্তানার নিচে আটকে যায়। অ্যান্টন তার স্পুটনিকের সাথে কথা বলে এবং দস্তানাটি সরিয়ে দেয় এবং অ্যান্টন তার হাত ব্যবহার করে বিষাক্ত শুটি চেপে ধরে এবং এর রস স্টেডিয়ামশিপের মেঝে জুড়ে ছড়িয়ে পড়ে। অ্যান্টন অনিয়মের আদেশ মেনে চলে যায় এবং ওয়েটিং এরিয়ায় প্রবেশ করে। ক্রীড়াবিদরা যখন খেলার মাঠে প্রবেশ করে, অ্যান্টন নিজেকে স্বাগত উল্লাসে পূর্ণ একটি বিশাল জনতা দ্বারা বেষ্টিত দেখতে পান। তার বাড়িতে ফিরে তার মা ভাসিলির সাথে একসাথে খেলা দেখেন। ক্রমাগত ওষুধ থেকে আগের চেয়ে সুস্থ দেখাচ্ছে। শীঘ্রই খেলোয়াড়রা অবস্থানে যান এবং খেলা শুরু করেন। অন্যদিকে অ্যান্টন মাটিতে বসে পুরো খেলাটি উপেক্ষা করে, যার ফলে শ্রোতারা তাকে ত্যাগী বলে ডাকে। বেলো অ্যান্টনকে ডেকে আনতে গেমটি থামিয়ে দেয়, তার মধ্যে কিছু বোধগম্য কথা বলার চেষ্টা করে। তিনি অ্যান্টনকে স্টেডিয়াম জাহাজের ভিতরের সমস্ত যন্ত্রপাতি দেখান এবং ব্যাখ্যা করে কিভাবে কসমোবল শুধু একটি খেলার চেয়েও বেশি কিছু। তিনি অ্যান্টনকে যুদ্ধ সম্পর্কে বলেন, চেরোনো, ওয়েভ ইটার এবং তার শেষ আবিষ্কার যা প্রোটোজিন। শেষ পর্যন্ত তিনি অ্যান্টনকে বলেন যে একজন ক্রীড়াবিদ হওয়া তাকে তার সহকর্মীকে দেওয়ার অনুমতি দেয়। পৃথিবীবাসীরা তাদের বর্তমান পরিস্থিতির মধ্যে কিছু আশা করতে পারে। অ্যান্টন অবশেষে তার ক্রিয়াকলাপের প্রতিক্রিয়া বুঝতে পারে এবং বিষাক্ত পুনরুদ্ধার করতে ফিরে যায়। তিনি যে পথটি ফেলেছিলেন, শুধুমাত্র এটি দেখতে পান যে এটি ইতিমধ্যে জাহাজ স্টেডিয়ামের একটি অংশে প্রবেশ করেছে। তিনি খেলার মাঠে ফিরে আসেন এবং চিৎকার করেন। স্টেডিয়ামটি সংক্রমিত হয়েছে, কিন্তু খেলা চলতে থাকায় কোনো লাভ হয়নি। বেলো সৌভাগ্যবশত তাকে লক্ষ্য করে এবং সংক্রামিত এলাকা হিমায়িত করে দ্রুত প্রতিক্রিয়া জানায়। বিষ ছড়াতে থাকে এবং স্টেডিয়াম জাহাজ জরুরি অবস্থায় চলে যায়। শ্রোতাদের রক্ষা করার জন্য ইভাকুয়েশন মোড। নাতাশা বাকি দর্শকদের মুক্ত করতে আসে। ওয়েভ ইটার যখন তার দিকে ধাবিত হয় তখন ভিতরে আটকে যায়। অ্যান্টন এটি দেখে এবং ক্রীড়াবিদরা ওয়েভ ইটারকে 5 বার লাথি মারার আগে তার সাহায্যের জন্য দৌড় দেয়, যার ফলে এর গলে যায়। ওয়েভ ইটারের আঘাতে সে জ্ঞান হারায়, কিন্তু কিছুক্ষণ পরেই সে জেগে ওঠে। সে অবিলম্বে তার বেসমেন্টে আনিয়ার মুখোমুখি হয়, তবুও তাদের চোখ মেলে সে অ্যান্টনকে স্তব্ধ করে দেয় এবং তার প্রতি তার প্রশংসা স্বীকার করার সাথে সাথে তাকে তার আসল রূপ দেখায়। তা সত্ত্বেও স্টেডিয়াম জাহাজ সম্পূর্ণরূপে ধ্বংস না করায় তিনি তার প্রতি হতাশ। তাকে অজ্ঞান করার আগে তার ডিএনএতে একটি মাঝারি পরিমাণ প্রোটোজিন সংগ্রহ করতে শুরু করে। অ্যান্টনের স্পুটনিক হুমকিটি অনুধাবন করার পরে তাড়াহুড়ো করে তাকে খুঁজছে। তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তার স্পুটনিক তার সাথে সংযোগ স্থাপন করে এবং অ্যান্টনের আঘাত সারানোর জন্য নিজেকে ক্লান্ত করে ফেলে। একই সময়ে চেরোনো ভালায় থেকে প্রোটোজিন অর্জন করে এবং তার পালানোর পরিকল্পনা শুরু করে। প্রোটোজিন
সে তাকে সামনে প্রশ্ন করে কিন্তু বেলো তাকে ঝেড়ে ফেলে। সিলুসিয়ান এবং আমাজনিয়ানদের সাথে তারা সবাই বাইরে জড়ো হয় এবং সংক্ষিপ্তভাবে মুখোমুখি হয়। চেরোনো যখন সে সফলভাবে পালিয়ে যায় এবং গ্রহ পৃথিবী থেকে টেলিপোর্ট করে। এদিকে অ্যাথলেটরা শহর জুড়ে পাহারায় থাকে যখন বেলো গ্যালাকটিক কাউন্সিলকে জানায়। তিনি সকলের কাছে কসমবল সম্পর্কে ঘনিষ্ঠভাবে সুরক্ষিত গোপনীয়তাও প্রকাশ করেন। তারা শিখেছে যে কসমবল কোনো খেলা নয়, কিন্তু একটি যুদ্ধ এবং স্টেডিয়াম জাহাজ গ্রহের ধ্বংস রোধ করার জন্য নির্মিত। তার বাড়িতে ফিরে অ্যান্টনের মা তাকে বলতে আসে যে ক্রীড়াবিদরা চেরোনোর বিরুদ্ধে যুদ্ধের জন্য রওনা হয়, কিন্তু অ্যান্টন ক্লান্ত এবং হতাশ হয়ে শুয়ে থাকে। তার স্পুটনিককে আলিঙ্গনে ধরে রাখার সময় তার চারপাশের ঘটনা থেকে তার মা তাকে সান্ত্বনা দিতে ঘুরেছেন, বলেছেন যে পৃথিবীতে মানুষ সব সময় ভুল করে, কিন্তু কিছু শক্তিশালী মানুষ আছে যারা তাদের ভুলগুলো ঠিক করার চেষ্টা করে। একই সাথে বেলোর সাথে আরেকটি বৈঠক হয় গ্যালাকটিক কাউন্সিল তাদের কর্মপরিকল্পনা সম্পর্কে, যখন নাতাশা হঠাৎ প্রবেশ করে। নাতাশা যা শুনেছে তা শুনে এখনও স্তব্ধ। সে ক্রমাগত জিজ্ঞাসা করে বেলো কেন চেরোনো তাকে তার স্রষ্টা বলে সম্বোধন করেছেন। বেলোকে ব্যাখ্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। তিনি যে চেরোনো একজন সহকর্মী বিজ্ঞানী হিসাবে তার সবচেয়ে বড় ব্যর্থতা। তিনি বলেছেন যে চেরোনো তার ছবিতে নকল করা হয়েছিল। সে তার ভুল স্বীকার করে। স্পুটনিকদের মতো চেরোনো তাকে সাহায্য করবে ভেবে তিনি তাকে অনুভূতি দিয়েছেন, কিন্তু সেই অনুভূতিগুলো গঠনে ব্যর্থ হয়েছে। বেলো এবং চেরোনোর পতন চেরোনোকে নির্বাসনের দিকে নিয়ে গেছে, এবং এর ফলে ২০ বছর আগে আন্তঃআকাশ্য যুদ্ধের ঘটনা ঘটেছে। পৃথিবী গ্রহের বাইরে চেরোনো তার সদ্যসৃষ্ট আগুনের জন্য প্রস্তুত। তার জাহাজ থেকে ওয়েভ ইটার্স তিনি ভালয়ের সাথে পুনরায় মিলিত হন। তাকে যতক্ষণ সম্ভব অ্যাথলিটদের পৃথিবী ছেড়ে যাওয়া থেকে বিরত রাখতে নির্দেশ দেয়া। চেরোনো উত্তরাধিকারী প্রেরণের পরপরই বিশাল যুদ্ধ শুরু হয়। পৃথিবীর পৃষ্ঠে ওয়েভ ইটার। একই সময়ে ফ্যান পেলের সহ সিলুসিয়ান এবং অ্যামাজনিয়ানদের সদস্যরা প্রত্যাশায় শহরের বাইরে বিভিন্ন অবস্থানে ছড়িয়ে পড়ে। তারা ক্রমাগত আগত ওয়েভ ইটারদের উপর লাথি মারছে, 5টি স্ট্রাইক সম্পূর্ণ করার জন্য একে অপরের দিকে ছুড়ে ফেলা। বাইরে গ্যালাকটিক ফ্লিটের জাহাজগুলি বেলোর তত্ত্বাবধানে চেরোনো এবং তার জাহাজের জন্য একটি ফাঁদ তৈরি করা। অন্যদিকে চেরোনো ফাঁদটি বাতিল করে এবং এককভাবে জাহাজগুলিকে ধ্বংস করে, যা বেলো এবং নাতাশা যন্ত্রণার মধ্যে দেখেছে। স্টেডিয়ামশিপ ব্যবহার করে তারা চেরোনোতে তাদের সাধনা চালিয়ে যায়। ওয়েভ ইটারদের ধ্বংস করার মাঝে ক্রীড়াবিদরা ক্লান্তি অনুভব করতে শুরু করে। স্ট্যান হল অতিরিক্ত গরম হওয়ার দ্বারপ্রান্তে যখন ফ্যান ওয়েভ ইটার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়। তা সত্ত্বেও তারা এগিয়ে যায়। তাদের দ্রুত হামলার প্রভাব শহরের কিছু এলাকায় কিছু ভবন বিধ্বস্ত হয়। যখন অ্যান্টন উদ্বেগজনকভাবে উঠে যায় এবং যা ঘটছে তা প্রত্যক্ষ করে, তিনি তার স্পুটনিকের সাথে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের সংযোগ সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা করেন। অ্যান্টন পরে তার স্পুটনিকের নাম মোগলি ডাকে, যা অবশেষে এটিকে জাগ্রত করে। অ্যান্টন ফ্যান এবং পেলেকে সহায়তা করার জন্য এগিয়ে যাচ্ছেন। তিনি এনেছে আহত ফ্যানকে তাদের সহকর্মী পার্থিবদের সাহায্যে নিরাপত্তার জন্য। মস্কো শহরের বাসিন্দারা পতনশীল ধ্বংসাবশেষের বিরুদ্ধে আশ্রয় খুঁজে পান। অ্যান্টনের মা এবং ভ্যাসিলি সহ, যিনি একটি রোমান্টিক সম্পর্ক গড়ে তুলেছেন, বেশ কয়েকবার একসাথে আড্ডা দেওয়ার পর আকাশে 2টি ওয়েভ ইটার পরপর আন্তনের দিকে ছুটে আসছে। সে পরিচালনা করে। প্রথমটিকে আঘাত করে, কিন্তু দ্বিতীয়টি লক্ষ্য করতে ব্যর্থ হয়, যা তাকে মাটির দিকে টেনে নিয়ে যায়। তিনি নিরাপদে অবতরণ করেন, কিন্তু শেষ হয় এর প্রাণী যাকে সে এখন কিট বলে।